আচানক এক ফোন কল এলো পাত্রের মুঠো ফোনে। পাত্রের এই ফোন আলাপ শেষেই বিয়ে বাড়ির সব রং যেন মুহূর্তেই মলিন হয়ে গেল। মেয়েটির জীবনে নেমে এলো এক আকাশ কালো মেঘের আধার। পাত্রকে ফোন কল দিয়েছে তার নানার দিকের এক দুঃসম্পর্কের আত্মীয়। লোকটি রেল পুলিশের কর্মরত। সেই লোক জানিয়েছে রায়ান মেহরাব নামক একজন অ্যাসিস্ট্যান্ট ফুড কন্ট্রোলারের সাথে চেয়ারম্যান মধু খানের 2 মেয়ে রাতের ট্রেনে একই কেবিনে ছিল। মেয়ে দুটোর এক কেবিনে রাত কাটাবার ঘটনা গোপন রেখেছিল বাবা মা। আজ ভরা বিয়ে বাড়িতে পাত্র প্রকাশ করল সেই পুরনো গুপ্ত ঘটনা। শুধু এখনই শেষ নয়, সামিহার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলে বিয়ে করতে অস্বীকৃত জানিয়েছে। রায়ানদের শহরের বাসার পাশেই পাত্রের বাসা। প্রতিবেশী হবার সূত্রে বরযাত্রী হিসেবে রায়ান নিজেও এসেছে আজ। পাত্র সহ উপস্থিতি সবাইকে ছেলেটি জানালো সেই রাতের পুরো ঘটনা। কিন্তু পাত্র পুরোপুরি বেঁকে বসেছে। এমন মেয়ে বিয়ে করবে না, উল্টা এই ঘটনা লুকিয়ে রাখার কারণে তিরস্কার করে যাচ্ছে। সামিহার বাবাও ভীষণ ক্ষিপ্ত হয়েছে। ভদ্রলোক স্থানীয় চেয়ারম্যান, কম বেশি সবার পরিচিত। আত্মীয় স্বজন পাড়াপড়শি কত লোক এসেছে বিয়ে উপলক্ষে। পাত্র সবার মাঝে দাঁড়িয়ে তাকে অপমান করে যাচ্ছে। খুব ফর্সা বদনে একরাশ হতাশা নিয়ে মধু খান এগিয়ে এসে বড় মেয়ের কাছে স্থির কণ্ঠে ধীরে ধীরে বললেন, মা, ছেলেটা তোকে বিয়ে করতে চাচ্ছে না। আমিও জোর করে তোকে বিয়ে দিতে চাই না। তুই কি চাস রে? আমিও ওনার মতো কাউকে বিয়ে করতে চাই না বাবা। যে বিয়ে ভেঙে দিতে চায় তার জীবনে আমি জোর করে জড়াবো কেন? তুই ঠিক আছিস মা? আমার মেয়ে কি খালের জ্বরে ভেসে আসছে নাকি যে বিয়ে করতে না চাইলেও জোর করে বিয়ে দেব? বরপক্ষ তো আগেই বিয়ে ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে। এবার কনেপক্ষ বেশ শক্ত হলো। নির্দ্বিধায় ফিরে যাবার আদেশ করছে বরযাত্রীকে। সবাই ফিরে যাবার প্রস্তুতি নিলেও রায়ান অনেকটা স্থির নিশ্চল। নিজের অনিচ্ছাকৃত ভুলের কারণে একটি নির্দোষ মেয়ের বিয়ে ভেঙে গেছে। মেয়েটি এবং তার পরিবার আজ চরম অপদস্থ। এসব দেখে অসীম অপরাধবোধ উকি দিচ্ছে রায়ানের মনের গহীনে। সেদিনের লুকোনো সব কথাই তো আজ বলা হলো। তবুও এত অবিশ্বাস মানুষের। এসব ভীষণ ভাবনায় ছেলেটির অবাধ্য মন অস্থির, অশান্ত হচ্ছে এখন। নিশান্ত করে স্থির চিত্রে ধীর কদমে রায়ান এগিয়ে গেল সামিহার নিকটে। এসে আনত ছিঁড়ে শীতল কণ্ঠে বলল, আপনি তো জানেন আমি ফুড ডিপার্টমেন্টে জব করি। বিসিএস অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফুড কন্ট্রোলার। জি, মাথা নিচু করে জবাব দিল সামিহা। এখানে অনেকেই আপনাকে অবিশ্বাস করেছে, সতীত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। আজ যদি আমি আপনাকে বিয়ে করি তবে এই প্রশ্নের সমাধান হয়ে যাবে। সবাই বুঝতে পারবে সেদিন আপনি পবিত্রই ছিলেন। কারণ কলঙ্কিনীতে তো আর আমি বিয়ে করব না। বধূ বেশে বসে থাকা সামিহা নিরুত্তর, নির্বাক, নীরব। রায়ানি আবার আলাপ শুরু করলো বেশ আবেগঘন কণ্ঠে। জানেন, সেই প্রথম দিন যখন আপনি আমার হাজবেন্ড বানিয়েছিলেন তখনই আমার একটা ভালো লাগা হয়েছিল। আপনাকে পছন্দও হয়েছিল সেদিনই। আপনার আপত্তি না থাকলে আমি আজ আপনাকে বিয়ে করতে পারি। করুণা করছেন? সি সি, এভাবে বলছেন কেন? আপনি সম্পূর্ণ নির্দোষ। দুর্ঘটনাটা তো আমার জন্যই ঘটেছে, তাই আমার দায়িত্ব নিতে চাচ্ছেন? না, দায়িত্ব নিতে চাচ্ছি। আমার এই অবাধ্য, এলোমেলো কুমার জীবনের দায়িত্ব আমি না। এই মুহূর্তে কিছু ভাবতে পারছি না। জানি না আপনাকে আমার কি বলা উচিত। আমি আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি। জানেন, আমি বুঝতেই পারিনি এভাবে অল্প কিছুদিনের মধ্যেই আপনার বিয়ে হয়ে যাবে। আমি নিজেই প্রস্তাব দেওয়ার কথা ভেবেছিলাম। এরই মধ্যে শুনি আপনার বিয়ে হচ্ছে আমার প্রতিবেশীর সাথে। বিয়ের কথা শুনে বেশ খারাপও লেগেছিল আমার। আপনি আমার আব্বুর সাথে কথা বলুন প্লিজ। রায়ান দ্রুত পায়ে গিয়ে যায় সামিহার বাবা মধু খানের নিকটে। সবার মাঝে দাঁড়িয়ে নিজের ইচ্ছার কথা জানাই ধীরে কণ্ঠে। মধু খান মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। ঘোর আমানিশা তার পুরো বদন জুড়ে। রানের কথায় খানিক আলোর ঝিলিক দেখা গেল, যেন সে আধার বদনে। চেয়ারম্যান মানুষ তিনি, হিসেবে কোনো রকম ভুল করতে চান না। ভদ্রলোক আদেশের সুরে রায়ানকে বললে, ফোন করো তোমার বাবা মাকে, আসতে বলো। তারা এসে যদি তোমাকে সাপোর্ট করে তাহলে আমি মেয়ে বিয়ে দেব তোমার সাথে। অন্যথায় মেয়ের জীবনে নতুন করে আর ঝামেলা বাড়াতে চায় না।
রায়ান কিছুটা আড়ালে চলে গেল ছোট ছোট কদমে। মুঠোফোন বাবাকে জানা এখনকার সকল ঘটনা। নিজের ইচ্ছার কথাও প্রকাশ করে সল্লজ্জ ভঙ্গিতে। বাবা মা শুনে অবাক হলেও তারা কৃতজ্ঞ নন। তাদের ছেলের জীবন বাঁচাতে গিয়েই তো ভদ্র ঘরের সুশিক্ষিত মেয়েটির বদনাম নিতে হলো। পুত্রের ইচ্ছার কথা শুনে মা প্রথমে একটু আপত্তি করলেও বাবা সম্মতি নির্দ্বিধায় দিচ্ছেন। এই ফোন আলাপের মাঝেই একজন লোক এসে রায়ানের পিঠ চাপড়ে ডাকলো পেছন থেকে, ফারিস, ফারিস। ছেলেটি উল্টো দিকে ফিরে জবাব দিল, আমি ফারিস না, আমি রায়ান, আপনি ভুল করছেন। সেই লোকটি অনুতাপের সুরে জবাব দিল, সরি। ফারিস ছেলেটাও আজকে ঠিক আপনার মতো স্কাই ব্লু টি শার্ট পরেছে, আবার ওর হাইটও প্রায় আপনার সমানই, তাই পেছন থেকে আমি বুঝতে পারিনি। কথা শেষে লোকটি ফিরে গেছে নিজ গন্তব্যে। ফারিস হচ্ছে সামিহার চাচাতো ভাইয়ের শ্যালক। বিসিএস পাশ করে ডাক্তার হিসেবে জয়েন করছে উপজেলা হাসপাতালে। ওদের বসত বাড়িটা সামিহাদের বাড়ির সামনেই, ঠিক রাস্তার উল্টো পাশে। বাবা মা সেই নিঃসঙ্গ ইতিম ছেলেটি চাকরিতেও জয়েন করে কিছুদিন আগেই। 3 বেলা খাওয়া দাওয়া করে বোনের বাড়িতে এসে বোন তো সামিহাদের এই বাড়িরই পুত্রবধূ। টাকা পয়সা মেধা যোগ্যতা কোনো কিছুরই অভাব নেই ফারিসের। শুধু আপনজন বলতে কেউ নেই নিজ বাড়িতেই। তাই একমাত্র বোনের কাছে এসে বেশ সময় কাটায়। এ বাড়ির কর্তা চেয়ারম্যান মধু খানও ভীষণ পছন্দ করে ছেলেটিকে। বাড়ির অন্য সবার সাথেও বেশ ভাব। হতাশাচ্ছন্ন বিয়ে বাড়ি, আবার উৎসব মুখর। আচানক ঝড়ের বেগে বসন্তী হাওয়া বদলে গেল। বসন্ত বদলায়নি, বসন্ত এসেছে নতুন রূপে, আরো রঙিন হয়ে। ব্লু টি শার্ট পরিহিত রায়ান বসে আছে বড় স্টেজে, হবু বউয়ের পাশে। মধুর মধুর কিছু আলাপও করছে সামিহার ভগ্ন হৃদয়কে বসন্তের রঙে রাঙাতে। ঘণ্টাখানেকের মাঝে রায়ানের বাবা মার ভাই এসে হাজির হলো সামিহাদের বাড়িতে। ভাই সচনের মেহেরাবের সাথে ঘনিষ্ঠ বন্ধুও এসেছে কয়েকজন। চেয়ারম্যান মধু খানকে আগে থেকেই চেনেন রায়ানের বাবা মেহেরাব আহমেদ। তিনি জানিয়েছেন পুত্রের বিয়েতে তার সম্মতির কথা। ভিপি সচনের সেই গলা হাঁকিয়ে কাজী সাহেবকে বলল, এবার বিয়ে পড়ানো শুরু করেন তো। এমনিতেই অনেকক্ষণ বসিয়ে রেখেছেন আমার ভাইকে। সময়ের ছন্দময় খেলায় দুপুর গড়িয়ে বিকেল এসেছে মায়া নিজে। এহেন মায়াও মনও হেসেছে ভালোবাসার ছোঁয়ায়। ওদের দুজনের বিয়ে হয়ে গেছে ভালোভাবেই। বাহারি ভোজন বিলাসও শেষ। এবার রায়ানদের ফ্যামিলির সাহসে বিদায় নেবার পালা। সামিহার বাবা উঠিয়ে দেয়নি মেয়েকে। চেয়ারম্যান মধু খানের আশা, বরপক্ষ শত শত বরযাত্রী নিয়ে আসবে। দুই পক্ষই বেশ হর্ষচিত্রে থাকবে। বর কনে সহ সবাই অনাবিল আনন্দে সামিল হবে। এভাবেই ধুমধাম করে মেয়েকে উঠিয়ে দেবেন শ্বশুর বাড়িতে। আজকের বিয়েটি তো এক অনাকাঙ্ক্ষিত বিয়ে, তাই রায়ানদের ফ্যামিলিও একমত হলো চেয়ারম্যানের সাথে। সিদ্ধান্ত হয়েছে সামনের শুক্রবারই আনুষ্ঠানিকভাবে মেয়েকে উঠিয়ে দেবে। রায়ানরা আনন্দ চিত্রে ফিরে যাচ্ছে নিজ বাড়িতে। এদিকে স্টেজ থেকে সামিহাকে খানিক আগেই নিয়ে আসা হয় ঘরে। মেয়েটি এতক্ষণ বসে আলতো হাতে একটি চিঠি লিখেছে, প্রিয়তম, এই দিন নতুন জীবনের, এই ক্ষণ প্রাণাচ্ছল্য প্রেমের, এ লগন বর্ণিল স্বপ্ন রঙে রঙিন হবার এক দীপশিখা হয়ে এসেছে আমার জীবনে। আপনার প্রেমের প্রখর আলোয় আজ থেকে এক নতুন স্বপ্ন যাত্রা করতে চাই। জানেন আপনাকে ভীষণ লেগেছে আমার। এভাবেই ভালো লাগা, ভালোবাসা হয়ে আমারণ থাকবেন আমার পাশে। জড়িয়ে রাখবেন আমায় আপনার অসীম অনন্ত প্রেমের পরশে। খুব ভালোবাসি আমি আপনাকে, দুঃখে সুখে হয়ে, আধারে আলো হয়ে, কায়ের ছায়া হয়ে মিশে রব দুজনে। আপনার শুধু জীবনের প্রেয়সী হয়ে থাকতে চাই পুরো জীবন সফরে। ইতি, আপনার প্রিয়তমা। রায়ানরা ফিরে যাচ্ছে বলেই সামিহা চিঠিটি ছোট বোন রিধিতার হাতে দিল দ্রুত বরকে পৌঁছে দেবার জন্য। চঞ্চলা মেয়েটি চিঠি নিয়ে দৌড়ে গেল বাড়ির উঠোন পেরিয়ে। বরপক্ষ বিদায় নিচ্ছে। বিয়ে বাড়ির অধিকাংশ মানুষই বিদায়ী সম্ভাষণে ব্যস্ত। রিধিতার সামনেই ছিল স্কাই ব্লু টি শার্ট পরিহিত এক যুবক। যুবকের মুখখানি উল্টো দিকে। সে যুবককেই ভগ্নিপতি রায়ান ভেবেই মেয়েটি দৌড়ে যাচ্ছে সেদিকে। আচানক পেছন থেকে মেজ বোন নাবিহা ডাকলো, কই যাস রিধি, তাড়াতাড়ি একটু এদিকে আয় তো, দরকারি কথা আছে। মেজ বোনের পানে চেয়ে মেয়েটি জবাব দিল, আসছি। বোনকে জবাব দেবার ক্ষণেই
রিধিতা চিঠি ছিল সেই যুবকের সম্মুখে। যুবকটিও ভীষণ খুশিতে হস্তগত করল গোপন পত্রখানি। অসীম আনন্দের অনাবিল আবেগ ফুটে উঠেছে তার নয়ন বদনে। সেদিকে একটু লক্ষ্য করেনি রিধিতা। মুখ পানে না চেয়ে চিঠি দিয়ে মেয়েটি দৌড়ে ফিরে এসেছে ঘরের উদ্দেশ্যে। মেজবোন ডেকে ঘরে চলে এসেছে তো। সম্ভবত কুকুর ঢুকবে বলে সম্মুখে দরজাটি চাপিয়ে রেখেছিল নাবিহা। রিধিতা দৌড়ে এসে সজোরে ঘরের দরজা খুলতেই নাকে প্রচণ্ড আঘাত পেল সুচন। ছেলেটি একটি মুঠোফোন চার্জ দিয়েছিল এ বাড়ির ড্রয়িং রুমে। সেটাই নিতে ফিরে খানিক আগে, কিন্তু বেয়ান তার নাক ফাটিয়ে দিয়েছে সজোরে ধাক্কা দিয়ে। ব্যথার প্রচণ্ড রাগে সুচন চেঁচিয়ে বলল, আপনি আপনি কি করলেন এটা? আসলেই আপনি একটা আন্ধা, দৃষ্টি প্রতিবন্ধী। সুচনের নাক থেকে সামান্য রক্ত ঝরছে। এহেন অবস্থা দেখে রিধিতা জবাব দিল, আমি সরি। আপনি খেয়াল করে বের হবেন না? আঘাতপ্রাপ্ত নাকি না হচ্ছে খুব। ধীরে ধীরে রক্ত বের হচ্ছে একটু একটু করে। আঙ্গুলে রক্তে এনে চেয়ে দেখল সুচন। তারপরই গম্ভীর কণ্ঠে জবাব দিল, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি মোটে অনুতপ্ত নন। কতটা লেগেছে আমার। অনুতপ্ত কেন হব? আপনার নাকটাই তো একটু বেশি উঁচু। মনে হচ্ছে আমাকে সালাম দিতে সামনে চলে এসেছে। এই মেয়ে, এই কথা ঠিক করে বলো। ধমকের সুরে কথাটুকু বলেই ছেলেটি আবারও হাত দিয়েছে নাকে। এরই মাঝে সুচনের বন্ধু রিহান এগিয়ে এলো। ছেলেটি দূর থেকে এক মনে পর্যবেক্ষণ করে যাচ্ছিল ঘটনা। কাছে এসে গলা নিচু করে ফিসফিসিয়ে সুচনকে বলল, দোস্ত, খুব লেগেছে। আমার মনে হয় বেআইন তো কি লাইন যায়। কথাবার্তায় কেমন যেন একটা পছন্দ পছন্দ ভাব। রিধিতা দ্রুত পায়ে ফিরে যাচ্ছিল ঘরের অন্দরে, কিন্তু সুচনের বন্ধুর ফিসফিসিয়ে বলা গোপন কথা কর্ণে আঘাত করতেই থেমে গেল কদম। উল্টো দিকে ফিরে তর্জনী উঁচিয়ে প্রশ্ন করল, কি বললেন? আমি লাইন চাই। সুচন একরাশ বিরক্তি নিয়ে তাকালো বন্ধু রিহানের পানে। ক্ষুব্ধ বিরক্তি দৃষ্টি একটা কথাই জানান দিচ্ছে, বেটা, তুই একটা ফিসফিসিয়েও কথা বলতে পারিস না। একটুতেই ধরা খেয়ে গেলি বেআইনের হাতেই। এমনিতেই নাকের যন্ত্রণায় অস্থির অশান্ত ছেলেটি। এর মাঝে বন্ধু উল্টাপাল্টা কথা বলে অশান্তি যেন আরো একটু বাড়িয়ে দিল। রিধিতাও থেমে নেই, সিংহীয় ন্যায় আবারও হুঙ্কার দিল, কি অবস্থা? আমার প্রশ্নের জবাব দিচ্ছেন না কেন আপনারা? কেন মনে হলো যে আমি লাইন মারতে চাই সুচন সাহেবকে? বন্ধুর ফেফাস কথায় আহত সুচন পড়েছে মহাব্দী। বদনখানি ভীষণ ব্যথায় জর্জরিত হলেও হেরে যাবার মোটেও ইচ্ছে নেই। কিছুটা খোঁচা মেরে জবাব দিল রিধিতাকে, ওহো, রেগে যাচ্ছেন কেন বিয়ান সাহেবা? আপনি তো আন্ধা, দৃষ্টি প্রতিবন্ধী। এটা তো আমার নাক ফাটিয়ে প্রমাণ করে দিয়েছেন। আমার বন্ধু একটু ফিসফিসিয়ে কথা পরীক্ষা করে দেখলো আপনি কানে ঠিক মতো শোনেন কিনা। কি বললেন আপনি? আমি আন্ধা, দৃষ্টি প্রতিবন্ধী। আবার আমার শ্রবণ শক্তিও পরীক্ষা নিচ্ছিলেন আপনারা? জি, আপনি আন্ধা, দৃষ্টি প্রতিবন্ধী। আর শ্রবণ শক্তি পরীক্ষায় কোনো রকম ঠেলে ঠুলে পাশ করেছেন। এবার হয়েছে। আর চরম বিরক্তি নিয়ে জবাব দিল সুচর, বুঝলাম। আপনার একই সাথে চোখের ডাক্তার, কানের ডাক্তার, আবার মনের ডাক্তারিও শুরু করে দিয়েছেন নাকি? এজনার বন্ধু বলল, আমি আপনাকে পছন্দ করি, লাইন মারি। সেটার কি বলবে? নীরবে এড়িয়ে যেতে চাইল। নাকের নরম হাড়খানায় জোরে আঘাত লেগেছে তো। যন্ত্রণায় ভীষণ হাঁসফাঁস করে কিঞ্চিত অবনত শিরে বন্ধু রিয়ানি রিধিকাতে জবাব দিল, নিজ যুক্তিতে অটল থাকেন। সত্যি তো লাইন মারতে চাচ্ছেন। লাইন মারতে না চাইলে এভাবে গায়ে পড়ে ঝগড়া করতে আসছেন কেন? আমার বন্ধুর আজব মানুষ তো। আমার মান সম্মান নিয়ে উল্টাপাল্টা কথা বলবে আর আমি চুপ করে থাকবো নাকি? মগের মুলুক পেয়েছেন? কান খুলে শুনে রাখুন। আমার বাবা এই এলাকার চেয়ারম্যান। আমি ভবিষ্যতে চেয়ারম্যান হব। আমার সাথে পাঞ্জা লড়াইয়ের আগে হিসাবটা মাথায় রাখবেন। তুড়ি মিরে কথাগুলো বলল রিধিতা। ওহ, তাই নাকি? আপনি চেয়ারম্যান হবেন? আমার ভিপি বন্ধু সুচন কিন্তু এমপি, মন্ত্রী হবে। আপনার মতো ভবিষ্যৎ চেয়ারম্যানকে এমনিতেই আঙ্গুলের মাথায় করে নাচাবে। এজন্যই তাগে ভাবে গায়ে পড়ে লাইন মারতে এসেছেন। সুচনের পক্ষ টেনে রিহানি জবাব দিল, আপনার বন্ধু সুচন সাহেব এমপি, মন্ত্রী হলে আমি প্রধানমন্ত্রী হব। প্রধানমন্ত্রী। রিহান চেয়েছিল পাল্টা জবাব দিতে, সুচন ইশারায় থামিয়ে দিল। ব্যথিত বদনে বকে বলল, আমার নাকি ভীষণ করছে রে। রিহান,
কিভাবে যে আমার নাকটা ফাটিয়ে দিল। তুই গিয়ে বিয়ানের কানটা ফাটিয়ে দে। আরে দূর, কি যে কস। আমি আছি আমার নাকের যন্ত্রণায়, মনে হচ্ছে দাগও হয়ে যাবে চিরতরে। কেন, দাগও সমস্যা? বিয়া করতে ঝামেলা হইব নাকি? ঝামেলা হইলে যে নাক ফাটাইছে তারই বিয়া করিস। এমনি তো তোরে লাইন মারে। যা বেটা, ফাজলামি করিস না তো। আমি আছি চরম কষ্ট, আর তুই আর কি শুরু করছোস? বন্ধুকে কথাটা বলেই সূচনা আর্তকে একবার তাকালো রিধিতার বাণী। নাকের অবস্থার ব্যথিত কণ্ঠ দেখে মেয়েটেও আর কথা বাড়ালো না। চরম ক্ষুব্ধ বদন নিয়ে হনহনিয়ে ঘরে ঢুকে যাচ্ছিল। এরই মাঝে রিহান প্রশ্ন করল, তোর বিয়ানের নাম কি সূচন? আমি জানি না রে। রিহান গলা চড়িয়ে ডাক দিল ঘর প্রবেশরত চেয়ারম্যান কন্যাকে। বিয়াই, আপনার নাম? মেয়েটি পেছনে ঘরে জবাব দিল, আমার নাম রিধিতা খান। নামটা বলেই ঝপ করে পর্দা টেনে অন্দরে চলে গেল। রিহান কপাল কুঁচকে প্রশ্ন করল, সূচন, বিয়ানের নামটা কি বলল রে? আমি না কিছুই রিধিতা নামটা সূচন শুনেছে ঠিকই, কিন্তু বন্ধুর কাঁধে হাত রেখে ঘরের সিঁড়ি বিয়ে নামতে নামতে জবাব দিল, ওর নাম চিরতা খান। 20 খানের মেয়ের নাম তো চিরতা খানি হবে। পর্দার ওপাশে চুপটি করে আড়ি পেতে সীতা। আচানক পর্দা সরিয়ে দৌড়ে বের হয়ে এলো। এসে তর্জনী উঁচিয়ে সূচনকে প্রশ্ন করল, আপনি কোন সাহসে আমাকে চিরতা খান বললেন? আর কোন স্পর্ধায় আমার বাবাকে 20 খান দিয়েছেন? ভার্সিটির সবচেয়ে জুনিয়র ব্যাচের মেয়েটির সাহস থেকে ভীষণ অবাক হলো সূচন। চরমভাবে মেজাজও হারালো ক্ষণিকেই। বাঘের ন্যায় হুঙ্কার ছেড়ে ধমক দিল, এই মেয়ে, এই, তোমার ব্যবহার চিরতার চেয়ে অতীত। সবসময় খালি অন্যকে আঘাত করো আর লাফিয়ে লাফিয়ে ঝগড়া করতে আসো। প্লিজ যাও তো, আমার সামনে থেকে সরে যাও। তোমাকে দেখলেই রাগ লাগে। বিআই সাহেবের কথায় চরম অপমানিত হলো রিধিতা। কথা বাড়াতে চেয়েও না জানি আরো জোরে চেঁচিয়ে ধমক দেয়। তখন অন্যরাও যদি চিরতা খান জেনে যায়, তাহলে হয়তো সবাই এ নামেই ডাকবে। মান সম্মানের সবটুকু চলে যাবে। এসব এলোমেলো ভাবনায় ভেবেই রিধিতা এখনই জবাব দেবার সিদ্ধান্ত নিল। জোর কদম বাড়ালো ঘরের পানে, তবে হিসেবটা ঠিকই তুলে রাখলো ভবিষ্যতের জন্য। সূচনা আহত বদন নিয়ে সম্মুখে এগিয়ে গেল বন্ধুর সাথে। খানিক যেতেই রিহান কণ্ঠে জোর দিয়ে বলল, দোস্ত, মেয়েটা কিন্তু সুন্দর আর সাহস, তোর জন্য একদম পারফেক্ট। চুপ করতো, এই চিরতা খানের নামও আর আমার সামনে কোনোদিন বলবি না। হৃদয়ে লুকানো গোপন খপ নিয়ে রিধিতা ফিরে এসেছে ঘরে। বড় বোন সামিহা তো ভীষণ খুশি। প্রথমবার বরকে মনের গোপন কথা জানিয়েছে পত্র দিয়ে। অনেক ইচ্ছে ছিল বিয়ের পর প্রথমেই বরকে একটি প্রেমের চিঠি লিখবে। আজকের এই দুঃখের দিনেও সেই ইচ্ছে পূরণ করতে দ্বিধা করল না। আদৌ কি চিঠি পৌঁছেছে বরের হাতে, কি নতুন কোনো ঘটনার সূত্রপাত হলো?